Hi all government job aspirants, welcome to my YouTube channel General Studies for Government Jobs। তো আজকে আমরা ডিসকাস করছি 3000 রেলওয়ে গ্রুপ ডি জেনারেল সায়েন্সের মক টেস্ট নাম্বার 66। দেখো প্রত্যেকদিন আমরা 25 করে জেনারেল সায়েন্সের কোশ্চেন ডিসকাস করছি। আগের ক্লাসগুলো যারা দেখোনি ভিডিও ডেসক্রিপশনে আমি প্রথমেই প্লেলিস্ট দিয়ে রেখেছি, তো সেগুলো কমপ্লিট করো। যারা প্রথমবার রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দেবে মনে রাখবে আউট অফ 100 কোশ্চেন 25 কোশ্চেন কিন্তু জেনারেল সায়েন্স থেকে আসবে। এর মধ্যে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আবার তার সাথে ফিজিক্সের কিন্তু দুটিতে ম্যাথও আসবে। এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করো যাতে আমরা জেনারেল সায়েন্সও খুব ভালোভাবে স্কোর করতে পারি। আমাদের মেইন টেলিগ্রাম চ্যানেল জবস কি একাডেমি প্রত্যেকে জয়েন করে নেবে। সমস্ত নোটিফিকেশন, আপডেট, পিডিএফ, এই ক্লাসগুলো লিঙ্ক সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবে। এছাড়া টার্গেট রেলওয়ে গ্রুপ ডি 2021 নামে আলাদা একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে, যেখানে আমি তোমাদের শুধুমাত্র গ্রুপ ডি পরীক্ষা রিলেটেডই বিভিন্ন ফ্রি যে নোটগুলো রয়েছে সেগুলো আমি সেখানে দিচ্ছি। তো তোমাদের যাদের দরকার অবশ্যই জয়েন করে নেবে। ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ রয়েছে, চাইলে এগুলো তোমরা জয়েন করে নিতে পারো। এবং প্রপার ভাবে যারা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করছো তোমাদের হাতে এখনো টাইম রয়েছে, তো এগুলো কমপ্লিট করো। টোটাল দেখো 5400 জিকে, 3000 জেনারেল কোশ্চেন, টোটাল 8400 একদম টিচার্স প্যাটার্নের কোশ্চেন তোমাদের জন্য অ্যাভেলেবেল। 129 নম্বর মক টেস্ট থেকে 188 নম্বর মক টেস্টে 3000 জিকে, 3000 প্রিভিয়াস ইয়ার জেনারেল সায়েন্স কোশ্চেন যেখান থেকে তোমাদের এই ক্লাসগুলো করাচ্ছি। তার সাথে যে এনটিপিসি পরীক্ষা হচ্ছে তার প্রথম 60টা শিফটের 2400 এনটিপিসি পরীক্ষার কোশ্চেন এক্সট্রা ডিটেলস অ্যাভেলেবেল রয়েছে। ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্ট, ভিডিও লিঙ্ক পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ বাই করতে চাইলে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারো। প্রথম প্রশ্নে চলে আসি। দেখো এই প্রশ্নটা আমি অনেকজন দেখেছি, তোমরা যারা পিডিএফ বাই করেছিলে আমাকে মেসেজ করেছে যে প্রশ্নটা ভুল রয়েছে, কিন্তু আমি ভুল অ্যান্সার দিয়েছি। তো প্রশ্নটা না পড়েই তোমরা অনেকজন কনফিউজ হয়ে যাবে। প্রশ্নটা কি বলেছে দেখো, যে 25°C উষ্ণতায় শব্দের গতিবেগ সম্পর্কে কোনটা সত্য বা মিথ্যা। এবার আমরা প্রত্যেকে পড়েছি যে অক্সিজেন গ্যাসের শব্দের বেগ হচ্ছে 316, জলের শব্দের বেগ হচ্ছে 1498, তাহলে তো এটা ঠিক রয়েছে। তাহলে ভুল কোথায়? এখানে অ্যান্সার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এক্স অথবা ওয়াই কোনোটাই সত্য নয়, মানে 1 নম্বর স্টেটমেন্টটা ভুল, 2 নম্বর স্টেটমেন্টটা ভুল। এবার সবাই কনফিউজ হয়ে যাচ্ছে কেন ভুল। এটা ভুল এটার একটাই কারণ, এখানে দেখো এটা মিটার পার মিনিটে দেওয়া রয়েছে, এইটা হবে তোমার মিটার পার সেকেন্ডে। এটাও দেখো মিটার পার মিনিটে দেওয়া রয়েছে, এটা হবে মিটার পার সেকেন্ড। তো এইটা হচ্ছে মেন পার্থক্য। তো এইগুলোকে তোমাকে ছোট ছোট জিনিস সেটা তোমাকে মনে রাখতে হবে। এবং এখানে মনে রাখবে সমুদ্রের জলে শব্দের গতিবেগ হচ্ছে 1531 মিটার পার সেকেন্ড, পাতিত জলে শব্দের গতিবেগ হচ্ছে 1498 মিটার পার সেকেন্ড, এবং জলে শব্দের গতিবেগ হচ্ছে 1480 মিটার পার সেকেন্ড। এবার তোমাদের কোশ্চেন আসতে পারে এই ডাটাগুলো আমি কোথায় পেলাম। তো এইগুলো তোমাদের দেখো এই যে 3000 জেনারেল সায়েন্সের যে পিডিএফটা আছে সেখানে দেখবে প্রত্যেকটা রেলওয়ে গ্রুপ ডি 96টা শিফট করেছি, তার সাথে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে 30টা শিফট করেছি। সেখানে এই প্রশ্নগুলো, এই ডাটাগুলো দেওয়া রয়েছে, সেখান থেকে এগুলো একবারে কালেক্ট করে তোমাদের আমি করে দিচ্ছি। তো একদম একটা লাইনও ছাড়বে না, পুরো মুখস্থ করে নেবে। পরবর্তী প্রশ্ন, শব্দের তরঙ্গ যদি 339 মিটার পার সেকেন্ড গতিতে প্রবাহিত হয়, তার তরঙ্গ দৈর্ঘ্য যদি 1.5 সেন্টিমিটার হয়, তাহলে কম্পাঙ্ক কত। তো এই টাইপের প্রশ্ন দেখতে সহজ লাগে, কিন্তু একটু ভুলের জন্য তোমার অ্যান্সার চেঞ্জ হয়ে যাবে। অ্যান্সার এখানে হচ্ছে কি, অ্যান্সার হচ্ছে 22,600 হার্টজ, অপশন বি। কিভাবে হচ্ছে একটু দেখে নাও। সবার প্রথম দেখো শব্দের বেগ 339 মিটার পার সেকেন্ড দেওয়া রয়েছে, তরঙ্গ দৈর্ঘ্য 1.5 সেন্টিমিটার দেওয়া রয়েছে, কম্পাঙ্ক তোমাকে বার করতে হবে। এবার এই তিনটের মধ্যে সম্পর্ক কি? এই তিনটে ডাটার মধ্যে সম্পর্ক হচ্ছে যে শব্দের বেগ বা ভেলোসিটি সমান হয়ে থাকে কম্পাঙ্ক ইনটু তরঙ্গ দৈর্ঘ্য। এবার দেখো শব্দের বেগও দেওয়া রয়েছে, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া রয়েছে, তোমাকে বার করতে হবে কম্পাঙ্ক। তাহলে তুমি এখান থেকে লিখতে পারো, ডাটাটাই বসিয়ে নিলাম সবার প্রথম 339। এবার দেখো এখানে যে জিনিসটা তোমাকে মনে রাখতে হবে, এইখানে 1.5 সেন্টিমিটার দেওয়া রয়েছে, এখানে তোমাকে এটাকে তোমাকে কি করতে হবে, আরো 100 দিয়ে ভাগ করতে হবে, নিয়ে তারপর সেটাকে তোমাকে মিটারে কনভার্ট করতে হবে। মিটারে কনভার্ট না করলে তোমাদের আর একটা অপশন তোমার অ্যান্সারে চলে আসবে। তো সবসময় মনে রাখবে এটা যেহেতু দেখো মিটার পার সেকেন্ডে রয়েছে, সেই জন্য এটাকেও কিন্তু তোমাকে মিটারে রাখতে হবে। তো এই ছোট্ট জিনিস, তো এটা যদি আমি 100 দিয়ে ভাগ করে দিই তাহলে কত আসছে, 0.015। কেন নিলাম প্রত্যেকে বুঝে গেলে। এবার দেখো এন ইকুয়াল টু তুমি এখানে লিখতে পারো যে 339 বাই 0.015, ক্যালকুলেশন করলে 22,600। এবার দেখো এই ক্যালকুলেশনটাই কিন্তু তোমার মেন। তুমি এক্সাম সেন্টারে তোমাকে কিন্তু কোনো রকম কোনো ক্যালকুলেটর দেওয়া হবে না। তো এই এখন যে ভিডিওটা তোমরা দেখছো, একটা খাতা নাও, পেন নাও, এবং এই ক্যালকুলেশনটা করো। 339কে ভাগ দিয়ে এটা দিয়ে ভাগ দাও, তারপর যেন তোমার এইটাই তোমার অ্যান্সার আসে। ভালোভাবে প্র্যাকটিস করো ঘরে, যাতে এক্সাম সেন্টারে কম টাইম লাগে। এই একটা ফিজিক্সের ম্যাথই কিন্তু তোমাকে অন্যদের তুলনায় এগিয়ে দেবে। ওকে, প্রত্যেকে রিকোয়েস্ট করছি যে এগুলো প্র্যাকটিস করো ঘরে। নেক্সট চলে আসি, কোন বস্তুর মধ্যে কিছু অধিকার করার সক্ষমতাকে কি বলা হয়। তো এটাকে বলা হয়, মনে রাখবে, শক্তি বা এনার্জি। অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। নিচের কোনটি ক্যাটায়ন উৎপন্ন করার প্রবণতা সর্বনিম্ন। তো এই টাইপের প্রশ্ন আমাদের কি বলে কঠিনই লাগে,
কিন্তু কোনো নর্মাল কোনো ডাটা পাওয়া যায় না, কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষায় আমি এই প্রশ্নটা দেখেছি সব জায়গাতে তোমাদের এই বোরনটাকেই অ্যান্সার হিসেবে দেওয়া রয়েছে। তো বোরনটাই তুমি মুখস্থ করে রাখবে, অন্য কোনো অপশন যদি আসে পরীক্ষায় তখন তোমাকে এটা স্কিপ করতে হবে যদি জানা না থাকে, আন্দাজে একদম মারবে না, বোরন থাকলে বোরন অ্যান্সার করে দেবে। ভূপৃষ্ঠের ব্যাসার্ধ এইচ এর ক্ষেত্রে ভূপৃষ্ঠের অভ্যন্তরে এইচ উচ্চতায় এবং ভূপৃষ্ঠের উপর এইচ উচ্চতায় মধ্যাকর্ষণের ফলে উৎপন্ন ত্বরণের অনুপাত কি হবে? তো এগুলো একটু 11-12 লেভেলের নোট তোমাকে কোশ্চেন পরীক্ষায় দিয়েছে, দু একটা কঠিন প্রশ্ন তোমরা অলওয়েজ পরীক্ষায় পাবে, যেগুলো জানা থাকবে না সেগুলোকে স্কিপ করবে। অ্যান্সার কি হচ্ছে যে এইচ এর সঙ্গে রৈখিক সুসঙ্গতি সহ বৃদ্ধি পাবে। তো অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। অনুদৈর্ঘ্য তরঙ্গে কণাগুলির কম্পন তাদের অগ্রগতির থেকে ড্যাশ ভাবে হয়। তো অনুদৈর্ঘ্য তরঙ্গ কণাগুলি কম্পন তাদের অগ্রগতির থেকে সমান্তরাল বা প্যারালাল ভাবে হয়ে থাকে। এবং এখানে আরেকটা জিনিস মনে রাখবে, অনুদৈর্ঘ্য তরঙ্গে কণার মাধ্যমে কম্পনের দিকটি তরঙ্গের বিস্তারের সমান্তরাল হয়। তো এটাও মনে রাখবে, অনেক সময় পরীক্ষা দেবে তরঙ্গের ড্যাশের সমান্তরাল হয়, তো তরঙ্গের বিস্তারের সমান্তরাল হয়, তো এটাও তোমাকে মনে রাখতে হবে। নেক্সট চলে আসি, আধুনিক পর্যায় সারণীর একই শ্রেণীতে উপস্থিত মৌলগুলির মধ্যে নিম্নলিখিত বৈশিষ্ট্যের মধ্যে কোনটি এক হয়? তো মডার্ন পিরিয়ডিক টেবিল থেকে আমি তোমাদের প্রতিদিনই ক্লাস করাই, কোনটা এক হবে? এক হচ্ছে যোজক ইলেকট্রন বা যেটাকে আমরা ভ্যালেন্স ইলেকট্রন বলি। কারণ কি, যে মূল গ্রুপভুক্ত মৌলের ক্ষেত্রে সর্ববহিষ্ঠ স্তরে বিদ্যমান ইলেকট্রন সংখ্যা ওই মৌলের যোজন ইলেকট্রন বা যোজক ইলেকট্রন বলে। ফর এক্সাম্পল, একই গ্রুপের মধ্যে কে রয়েছে, এখানে মনে করো এগুলোকে বলা হয় গ্রুপ। তো এখানে দেখছো লিথিয়াম রয়েছে, তারপরে সোডিয়াম রয়েছে, তারপরে পটাশিয়াম রয়েছে। ফর এক্সাম্পল লিথিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 3। একে তুমি যদি ইলেকট্রন কনফিগারেশন করো কি হবে, সবার প্রথম কক্ষে দুটি সর্বাধিক, তারপরে কক্ষে কটা পড়ে রয়েছে আর একটা পড়ে রয়েছে, তার মানে এর সর্ববহিষ্ঠ কক্ষে একটা ইলেকট্রন রয়েছে। সেম দেখো সোডিয়াম, এখানে আমি সোডিয়াম এখানে লিখে দিচ্ছি Na সোডিয়ামের অ্যাটমিক নাম্বার কত, এখানে দেখছো 11। এটা যদি আমরা ইলেকট্রন কনফিগারেশন করি কি হবে, সবার প্রথম কক্ষে দুটি সর্বাধিক, তারপরে কক্ষে কয়টি পড়ে রইলো, 9টি, কিন্তু তারপরে কক্ষে কতগুলো থাকতে পারে সর্বাধিক, দ্বিতীয় কক্ষে সর্বাধিক 8টা ইলেকট্রন পড়ে থাকতে পারে। তাহলে 8 আর 2 10টা হয়ে গেল, কটা পড়ে রইলো বাকি, আর একটা ইলেকট্রন। তাহলে এখানেও দেখছো বাইরের কক্ষে একটা, এখানেও দেখছো বাইরের কক্ষে একটা, তার মানে কি এই একই শ্রেণীতে যতগুলো তোমাদের মৌল রয়েছে প্রত্যেকটার বাইরের কক্ষে একটা করেই ইলেকট্রন থাকবে, যেটাকে তোমাদের যোজক ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন বলছে। তো এইটা অবশ্যই তোমরা পরীক্ষার জন্য মনে রাখবে যে একই গ্রুপে থাকা মৌলগুলোর ভ্যালেন্স ইলেকট্রন সমান হয়। ওকে, এবং আরেকটা জিনিস যেটা তোমাদের বলে দিই, এই যে প্রথম কক্ষ হাইড্রোজেন বাদ দিয়ে যেগুলো রয়েছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলোকে বলা হয় ক্ষার ধাতু। দ্বিতীয় গ্রুপে যেগুলো রয়েছে এগুলোকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এই যে 18 নম্বর গ্রুপ দেখছো সাদা রঙের যে ঘরটা, এটাকে বলা হয় কি, নোবেল গ্যাস, হিলিয়াম, নিওন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অগ্নেশন। তার আগে এই যে সবুজ রঙের 17 নম্বর গ্রুপটা রয়েছে, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হ্যালোজেন গ্রুপ, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ATTS। তার আগে এটাকে বলা হয় অক্সিজেন গ্রুপ বা চ্যালকোজেন গ্রুপ। তো এই ছোট ছোট জিনিস এইগুলো তোমাকে মনে রাখতে হবে। এই যে পিরিয়ডিক টেবিলের যে ফটোটা, এই ভিডিও ডেসক্রিপশনে দেখো যে তোমাদের 3000 জেনারেল সায়েন্সের যে পিডিএফ এর ডেমো পিডিএফ বলে একটা লিঙ্ক পাবে, তো সেই লিঙ্কে ক্লিক করো, দেখবে একটা পিডিএফ পাবে, সেখানে দেখবে এই ছবিটা আমি অ্যাড করেছি, এবং দুদিন আগে আমি টেলিগ্রামে এই ছবিটা টেলিগ্রামে দিয়েছিলাম, তো সেখান থেকে তুমি ডাউনলোড করবে এবং ভালোভাবে পড়বে। এবং মনে রাখবে এখানে আরেকটা প্রত্যেককে রিকোয়েস্ট করছি যে একদম এই 36 পর্যন্ত মুখস্থ করে নেবে কার কত অ্যাটমিক নাম্বার। ওকে, কোনটি দর্পণ সূত্র বলো, এগুলোর মধ্যে কোনটি হচ্ছে দর্পণ সূত্র? তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে 1/f = 1/v + 1/u। এখানে দেখো মনে রাখবে বস্তু এবং দর্পণের খুঁটির মধ্যে দূরত্বকে বস্তুর দূরত্ব বলছে, এই যে ইউ, এটা হচ্ছে সেটা। তারপর দেখো প্রতিবিম্ব এবং দর্পণের খুঁটির মধ্যে দূরত্বকে চিত্র দূরত্ব বা ভি বলা হচ্ছে, এবং প্রধান ফোকাস এবং দর্পণের মেরুর মধ্যে দূরত্বকে ফোকাল লেন্থ বা এফ বলা হচ্ছে। তো এগুলো মনে রাখবে। নিম্নোক্ত কোন শ্রেণী নগ্ন বীজ উৎপন্ন হয়? এইগুলো বহুবার এসছে, এগুলো একদম কমন প্রশ্ন, আর যেন কারো ভুল না হয়, এগুলোকে বলা হয় জিমনোস্পার্ম। জিমনোস্পার্মকে বাংলায় কি বলা হচ্ছে? বাংলায় বলা হচ্ছে ব্যক্তবীজী। তো ব্যক্তবীজী বা জিমনোস্পার্ম এই প্রকার উদ্ভিদের ফল সৃষ্টি না হয়, বীজগুলো নগ্ন প্রকৃতির হয়, এবং এক্সাম্পল হচ্ছে সাইকাস, পাইনাস, নিটাম, দেবদারু ইত্যাদি ব্যক্তবীজী। এবং এইখান থেকেও তোমাদের এনটিপিসি পরীক্ষাতেও এসেছিল, তোমাদের পরীক্ষাতেও আসবে। মেন্ডেলিভের পর্যায় সারণীতে অনাবিষ্কৃত, মানে যেগুলো আবিষ্কৃত হয় নাই, সেই মৌলগুলির জন্য ফাঁকা প্রকোষ্ঠ রেখে দেওয়া হয়েছিল, ফাঁকা জায়গা রেখে দেওয়া হয়েছিল মেন্ডেলিভের পর্যায় সারণীতে। এবার বলছে নিম্নোক্ত মৌলগুলির মধ্যে কোনটি পরবর্তীকালে পর্যায় সারণীতে স্থান পায়?
তো কি হবে দেখো, মেন্ডেলিভ যখন পর্যায় সারণী তৈরি করেছিলেন তখন অনেক মৌল আবিষ্কৃত হয়নি, তো সেইগুলোর জন্য তিনি একটা ফাঁকা জায়গা রেখে দিয়েছিলেন। তো পরবর্তীকালে সেই মৌলটি কোনটি যেটা আবিষ্কৃত হয়েছে, সেটা হচ্ছে জার্মেনিয়াম। অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। যে জার্মেনিয়াম হলো পরে আবিষ্কৃত হয়, যা মেন্ডেলিভের পর্যায় সারণী দ্বারা ফাঁকা থেকে যাওয়া জায়গায় মানানসই হয় এবং অধিকাংশ বৈশিষ্ট্যের সাথে সেটা মিলে যায়। ড্যাশ উদ্ভিদ তেলে হাইড্রোজেনেশন অনুঘটন হিসাবে ব্যবহৃত হয়। ড্যাশ উদ্ভিদ তেলে হাইড্রোজেনেশন অনুঘটক হিসাবে ব্যবহৃত হয়। এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে নিকেল। অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। এবং এর সাথে মনে রাখবে ক্যাটালিস্ট বা অনুঘটক হিসেবে ব্যবহৃত হয় নিকেল, প্যালাডিয়াম এবং প্লাটিনাম। যেটা তোমার পরীক্ষায় অপশনে থাকবে সেটা তুমি অ্যান্সার করবে। মন্দন মানে একটি বস্তু ড্যাশেতে চলছে। তো মন্দন মানে হচ্ছে কি, একটা বস্তু হ্রাসমান দ্রুতিতে চলছে এবং তার সাথে বর্ধিষ্ণু দ্রুতিকে কি বলা হয়, ত্বরণ। তো এটাও মনে রাখবে। পরমাণুর ফিউশন বা সংযোজন বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটে নিম্নোক্ত কোথায়। পরমাণুর ফিউশন বা বিক্রিয়ার স্বতঃস্ফূর্তভাবে ঘটে কোথায়, তো এটা ঘটে থাকে সূর্যের পরিমণ্ডলে। অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। একটি চার্জকে একটি বিন্দু থেকে অন্য বিন্দুতে সরানোর ফলে 20 জুল কাজ সম্পন্ন হয়। যদি দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বা পোটেনশিয়াল ডিফারেন্স 10 ভোল্ট হয়, তাহলে চার্জ হলো কত। দেখো সেম প্যাটার্নের প্রশ্ন বহু পরীক্ষায় আসে। অ্যান্সার কি হয়ে যাবে, 2 কুলম্ব। কিভাবে হচ্ছে, ফর্মুলা কি, তোমার প্রথম ডাটা কি কি দেওয়া রয়েছে, যে বিভব পার্থক্য বা পোটেনশিয়াল ডিফারেন্স 10 ভোল্ট, কৃতকার্য হয়েছে কত, 20 জুল। এখানে একটা ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে, যে বিভব পার্থক্য সমান হয়ে থাকে কৃতকার্য বাই আধান। এবার দেখলে ভি ইকুয়াল টু তাহলে ডাব্লিউ বাই কিউ হচ্ছে, তোমাকে বার করতে হবে কিউ। তাহলে কিউ ইকুয়াল টু তুমি লিখতে পারো যে ডাব্লিউ বাই ভি। ডাব্লিউ হচ্ছে কত, 20, ভি হচ্ছে কত, 10। তাহলে 20 কে 10 দিয়ে ভাগ করলে কত হয়ে যাচ্ছে, 2 কুলম্ব। তাহলে অ্যান্সার কি হয়ে যাচ্ছে, অপশন ডি। এক লাইনের অঙ্ক, এই ফর্মুলা মনে রাখবে তাহলে তোমাদের হয়ে যাবে। বৈজ্ঞানিক নামকরণ পদ্ধতি বা নামকরণ পদ্ধতি যার দ্বারা পরিচিত হয় তিনি হলেন কে, মানে কে এটাকে ইন্ট্রোডিউস করেছিলেন। তো এটার অ্যান্সার কি হয়ে যাচ্ছে, অ্যান্সার হচ্ছে বিজ্ঞানী লিনিয়াস। এবং এর সাথে মনে রাখবে ডোবেরাইনার, তিনি একজন জার্মান রাসায়নিকবিদ, যিনি তার পর্যায় সারণীর ত্রয়ী সূত্র প্রদান করেন। এটাও পরীক্ষায় আসতে পারে যে বড় ত্রয়ী সূত্র প্রবক্তাকে, তো বিজ্ঞানী ডোবেরাইনার। ড্যাশ পরিমাপ করতে একটি ভোল্ট মিটার ব্যবহার করা হয়। তো এখানে মনে রাখবে যে বিভব পার্থক্য বা পোটেনশিয়াল ডিফারেন্স পরিমাপ করতে একটি ভোল্ট মিটার ব্যবহার করা হয় এবং পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্যর ইউনিট হচ্ছে ভোল্ট। তো এটা মনে রাখবে, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবং 1 ভোল্ট সমান হয়ে থাকে 1 জুল পার কুলম্ব। তো এটাও কিন্তু তোমাকে মনে রাখতে হবে। ওকে, এবার তোমার মনে রাখতে পারে এইটা কিভাবে মনে রাখবো, কিছুক্ষণ আগে একটা তোমাদের করলাম যে ডাব্লিউ ইকুয়াল টু পোটেনশিয়াল ডিফারেন্স কে ভি দিয়ে হচ্ছে কি ডাব্লিউ বাই কিউ। এটা দিয়ে কিছুক্ষণ আগে একটা ফর্মুলা আমরা করলাম। তো ভি হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, মানে হচ্ছে এটা কি ভোল্ট। ডাব্লিউ হচ্ছে ওয়ার্ক ডান বা কৃতকার্যের একক, আমরা কি জানি জুল। বাই কুলম্ব, কিউ হচ্ছে, তো এটার ইউনিট কি, কুলম্ব। তো এইখান থেকে আসছে যে 1 ভোল্ট সমান 1 জুল পার কুলম্ব। ওকে, তো এইটা মনে রাখবে। নেক্সট চলে আসি, ধাতু পাওয়া যায় নিম্নোক্ত কোথায়। ধাতু বা মেটাল কোথায় পাওয়া যায়, এটা আমাদের পাওয়া যায় ভূত্বকে, আর্থ ক্রাস্ট যেটাকে বলা হয়। অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। আবার দেখো একটা ফিজিক্সের ম্যাথ, যে 300 গ্রাম ভরের একটি বস্তু 2.5 মিটারের একটি উচ্চতায় উপর দিকে নিক্ষিপ্ত করতে হলে মধ্যাকর্ষণ বল দ্বারা সম্পূর্ণ কাজের পরিমাণ হবে কত, জি এর মান 10 মিটার পার সেকেন্ড স্কয়ার দেওয়া রয়েছে। এখানে দেখো অ্যান্সার কি হচ্ছে 7.5 জুল। কিভাবে হচ্ছে, এখানে আবার তোমাকে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, ভর এখানে দেখো 300 গ্রাম রয়েছে, এটাকে সবসময় এসআই ইউনিটে নিয়ে আসতে হবে। এসআই ইউনিট ভরের একক কি, কেজি। তাহলে 300 গ্রাম সমান কি হচ্ছে 0.3 কেজি। কিভাবে, 300 কে যেহেতু গ্রামে রয়েছে কেজিতে নিয়ে আসতে গেলে কি হবে, তোমাদের 1000 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে 0.3 কেজি তুমি পেয়ে গেলে। জি এর ভ্যালু 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ডাটা দেওয়া রয়েছে। উচ্চতা এইচ ইকুয়াল টু 2.5 মিটার দেওয়া রয়েছে। এবং এখানে মধ্যাকর্ষণ করের দ্বারা সম্পূর্ণ কাজের পরিমাণ জানতে চেয়েছে। এখানে কোন ফর্মুলা ইউজ করবো, ওয়ার্ক ডান বা কৃতকার্য, ডাব্লিউ ইকুয়াল টু এম ইন্টু জি ইন্টু এইচ। এই ফর্মুলাটা আমরা ব্যবহার করবো। এম হচ্ছে কত, 0.3, জি হচ্ছে 10, এইচ হচ্ছে 2.5। অ্যান্সার কি হচ্ছে, গুণ করলে 7.5। দেখো কোশ্চেনটা কিন্তু এক লাইনে, কিন্তু এই যে তুমি 300 গ্রামকে 0.3 কেজি না করলে তুমি অ্যান্সার আসতো না, বা এইগুলোর মধ্যে কোনো 700 হয় 750 চলে আসতো, নাহলে 7500 চলে আসতো। তুমি সেটা অ্যান্সার করে দিয়ে চলে আসতো পরীক্ষা হলে, তোমার ভুল হয়ে যেত। তো ছোট্ট ছোট্ট জিনিস, এগুলোকে প্র্যাকটিস করবে যত, তত তোমার কাছে আয়ত্তে হবে। ইকা সিলিকন নামে পরিচিত হচ্ছে কোনটি, ইকা সিলিকন নামে পরিচিত হচ্ছে কোনটি। তো ইকা সিলিকন নামে পরিচিত হচ্ছে জার্মেনিয়াম। অপশন সি হচ্ছে এখানে আমাদের সঠিক অ্যান্সার। এখানে মনে রাখবে একা বোরন নামে পরিচিত হচ্ছে স্ক্যান্ডিয়াম, একা অ্যালুমিনিয়াম নামে পরিচিত হচ্ছে গ্যালিয়াম,
একা ম্যাঙ্গানিজ নামে পরিচিত হচ্ছে টেকটেনিয়াম, এবং একা সিলিকন নামে পরিচিত হচ্ছে জার্মেনিয়াম। তো এই সবগুলো কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে, কারণ পরীক্ষায় আসবে। 20 মিটার উচ্চতায় দাঁড়িয়ে থাকা একটি বালক একটি পাথর ফেললো। উচ্চতা মনে করি কোনো একটা উচ্চতা, এখান থেকে একটা বালক একটা কিছু একটা ফেললো, পাথর ফেললো নিচের থেকে। এবার এখানে জি এর ভ্যালু দেওয়া রয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে যে বেগের সাথে পাথরটি ভূমিকে স্পর্শ করবে সেটি হলো কি, মানে শেষ বেগ তোমার কাছে জানতে চেয়েছে। যতক্ষণ পর্যন্ত পাথরটা ধরে আছে তাহলে প্রাথমিক বেগ তো 0, এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ। তাহলে অ্যান্সার কি হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এখানে কি করব, প্রাথমিক বেগ ইউ ইকুয়াল টু 0, 0 কারণ কি, কারণ প্রথম ফেলা যতক্ষণ না ফেলছে, যতক্ষণ স্থির ভাবে পাথরটা হাতে ধরে আছে তখন তো সেটা স্থিতিশীল, যখন ছাড়বে তখন থেকে তার শুরু হবে। তো প্রাথমিক বেগ তার 0, উচ্চতা 20 মিটার দেওয়া রয়েছে এখানে পেয়ে যাচ্ছি, এবং জি এর ভ্যালু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার দেওয়া রয়েছে। এখানে কোন ফর্মুলা ইউজ করব, এখানে আমরা যে ফর্মুলা ইউজ করব সেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। ভি হচ্ছে কি শেষ বেগ, যেটা তোমাকে জানতে চেয়েছে যে বেগের সাথে পাথরটি ভূমিতে স্পর্শ করবে, তাহলে সেটা শেষ বেগ হচ্ছে। তাহলে ফর্মুলা কি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। তাহলে ভি ইকুয়াল টু আমি লিখতে পারি রুট ওভার ইউ স্কোয়ার প্লাস 2gh। এবার তাহলে রুট ওভার ইউ স্কোয়ার, ইউ তো যেহেতু 0 রয়েছে তো 0 স্কোয়ার 0ই হবে, প্লাস 2 ইন্টু জি এর ভ্যালু হচ্ছে 10, তো ইন্টু 10 ইন্টু এইচ হচ্ছে কত, 20 মিটার, 20। তাহলে রুট ওভার দেখো 2 কে 10 দিয়ে গুণ করলে 200, সরি 20, 20 কে 20 দিয়ে গুণ করলে কত হয় 400, তাহলে রুট ওভার 400। তো রুট ওভার 400 মানে হচ্ছে কি রুট ওভার 20 ইন্টু 20, তার মানে ইকুয়াল টু তুমি লিখতে পারো 20। তাহলে 20 মিটার পার সেকেন্ড আমরা পেয়ে গেলাম। অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। তো প্রত্যেককে রিকোয়েস্ট করছি, যারা পিডিএফ নিয়েছো, যারা নাওনি, ভিডিওটা যারা দেখছো, প্রত্যেকে এইগুলো কমপ্লিট করবে। এগুলো সব কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এবং যে তোমাদের 3000 জেনারেল সায়েন্সের যে পিডিএফটা রয়েছে সেখানেও এই সেম ভাবেই আমি এক্সট্রা ডিটেলস দিয়ে তোমাদের বুঝিয়ে দিয়েছি, তো ঘরেও প্র্যাকটিস করতে পারো। একটি বৈদ্যুতিক বর্তনীর মধ্যে বিদ্যুৎ প্রবাহ বজায় রাখার জন্য একটি ব্যাটারিকে তার ভিতরে থাকা ড্যাশ শক্তি ব্যয় করতে হয়। তো ব্যাটারির মধ্যে কি থাকে, কেমিক্যাল এনার্জি। অ্যান্সার কে যাবে রাসায়নিক। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। নিচের কোনটি অচল এবং একটি কঠিন অবলম্বনের সাথে সংযুক্ত থাকে। তো এগুলোর মধ্যে মনে রাখবে সাইকন, সাইকন একটি অচল এবং একটি কঠিন অবলম্বনের সাথে সংযুক্ত থাকে। তো প্রাণী জগতের এই পর্বের প্রাণীরা সাধারণত স্পঞ্জ নামে পরিচিত। এরা সাধারণত সামুদ্রিক এবং অপ্রতিসম প্রাণী, এবং এরা আদি বহুকোষী প্রাণী। যদি দুটো পয়েন্টের মধ্যে 3 কুলম্বের একটি চার্জ থাকে, তার মধ্যে কৃতকার্য 72 জুল, বিভব পার্থক্য জানতে চেয়েছে। কিছুক্ষণ আগেই পড়লাম যে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ বাই কিউ। তাহলে ডাব্লিউ হচ্ছে কত, ওয়ার্ক ডান হচ্ছে 72 জুল, 3 কুলম্ব, তাহলে হচ্ছে কি 24 ভোল্ট। দেখো মুখে মুখে তোমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে, আর করতে হচ্ছে না। সেম প্যাটার্নের প্রশ্ন প্রত্যেক শিফটে তোমাদের পরীক্ষায় আসতো। এবার আমরা যারা নতুন তারা একবার প্রথম থেকে করে নি। কি বলছে, অ্যান্সার কি হয়ে যাচ্ছে 24 ভোল্ট। সবার প্রথম বিভব পার্থক্য আমাকে বার করতে হবে। আধান 3 কুলম্ব দেওয়া রয়েছে, কৃতকার্য 72 জুল দেওয়া রয়েছে। ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে যে বিভব পার্থক্য সমান হয়ে থাকে কৃতকার্য বাই আধান, মানে হচ্ছে ভি ইজ ইকুয়াল টু হয়ে থাকে ডাব্লিউ বাই কিউ। তো এখানে জাস্ট ভ্যালু পুট করলাম, 72/3 ইকুয়াল টু 24 ভোল্ট। পাস হয়ে গেল আমাদের অ্যান্সার, সহজ। পৃথিবীতে একটি বস্তুর ভর যদি 60 কেজি হয়, চাঁদে বস্তুটির ভর কি হবে। তো আমরা একটা জানি যে ডাব্লিউ ইকুয়াল টু হয় এম ইন্টু জি। ডাব্লিউ হচ্ছে কি ওজন, ওজন সমান এম মনে হচ্ছে ভর, এবং জি হচ্ছে ত্বরণ। এই যে জি বা ত্বরণ, এইটা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে চেঞ্জ হয়, এর ডাটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়। কিন্তু এই যে ভর বা মাস আমাদের যেটা, এটা কোথাও পরিবর্তন হয় না। পৃথিবীতেও যেটা হবে, চাঁদে নিয়ে গেলেও হবে, অন্য কোনো গ্রহে নিয়ে গেলেও সেই একই ভর থাকবে। তাহলে এখানে বলছে দেখো, চাঁদে পৃথিবীতে একটা বস্তু যদি ভর 60 কেজি হয়, সেটাকে চাঁদে নিয়ে গেলেও কিন্তু তার ভর 60 কেজি হবে। তো ওই অনেক সময় কি হয় যে 6 দিয়ে ভাগ করে দিলে, নিয়ে 10 কেজি করে দিলে, এই ভুলটা করবে না। এটা যদি ভরের জায়গায় যদি ওজন থাকতো, ওজন হলো 60 নিউটন, কেজিও নয়, নিউটন বলা হয় ওজনের ইউনিট, ওকে। তখন বলতো যে চাঁদে নিয়ে গেলে কি হয়, তাকে 6 গুণ হয়, তখন এখানে 10 নিউটন অ্যান্সার হতো। এই ছোট্ট ছোট্ট জিনিস ভুল করবে না। অ্যামিবা কিভাবে বংশবৃদ্ধি করে। তো মনে রাখবে অ্যামিবা বংশবৃদ্ধি করে দ্বিবিভাজন বা বিভাজনের মাধ্যমে। অপশন ডি, বাইনারি ফিশন যেটাকে বলা হয়। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। এবং এর সাথে মনে রাখবে ইস্ট এবং হাইড্রা এরা কোর কোদগমের দ্বারা প্রজনন করে, তো এটাও মনে রাখবে। তো তোমাদের এবার হোমওয়ার্কস এটা, হেপাটাইটিস এ হলো ড্যাশের একটি প্রদাহ যা মৃদু থেকে গুরুতর অসুস্থতার কারণে হয়ে থাকে। তো নিম্নোক্ত কোনটা তোমার অ্যান্সার হবে, প্রত্যেকে কমেন্ট করে জানিও। এবং আউট অফ 25 কার কত স্কোর হলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব করে নিও, বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করো। এবং এগুলো সবারই পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে। এই যে কোশ্চেনগুলো করালাম সবগুলোই তোমাদের 3000 জেনারেল সায়েন্স থেকে করালাম।
পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো প্রত্যেকে রিকোয়েস্ট করবো এগুলো কমপ্লিট করো, পরীক্ষা দেখবে খুব ভালো হবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।